পথে ঘাটে এবং পেটে সব জায়গায় যে এই সরকারটা নতুন করে বাংলাদেশের সাধারণ মানুষের জীবন জীবিকাকে, আনন্দকে, জীবন যাপনকে একটা সুনিশ্চিত জায়গা দিতে পারলো, এটাই সফলতা এই নতুন সরকারের। তাদের মূল কথা ছিল সবার আগে বাংলাদেশ। তো সবার আগে মানুষের জীবন যাপনকে যদি সুনিশ্চিত করতে না পারে, তাহলে সেই সরকারের মূল্যায়ন কোথায় হয়? তো তারা তো এটা পারলো, করে দেখালো। গত 14-15 বছর আওয়ামী লীগের সময় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি একসঙ্গে ঈদ পালন করছেন, এই দৃশ্য আমরা খুব একটা দেখতে পাইনি। ঈদ উৎসবকে পালন করে একসময় আওয়ামী লীগের মধ্যে বিভেদ, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর দূরত্ব, আবার এই ঈদ উৎসবকে কেন্দ্র করে বর্তমান সরকারের মধ্যে একটা সংযোগ সাধন, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির একসঙ্গে উৎসব পালনের ছবি। এটাই কি তারেক রহমানের নতুন বাংলাদেশ? তারেক রহমান সাহেব বাংলাদেশে একটা নতুন শিষ্টাচার, সৌজন্যতা, একটা অন্যভাবে প্রচার প্রসার করতে চাইছেন তার কর্মপন্থা, তার সরকারের মধ্য দিয়ে। যে আমি মুসলিম বা আমি হিন্দু, এটা তো আমি অকপটেই বলতে পারি। আমাদের এখানে পশ্চিমবঙ্গে ফিরহাদ হাকিম সাহেব চেতলা অগ্রণীতে দুর্গাপূজন করেন, উনি তো মুসলিম। তাতে কি হয়েছে? বাংলাদেশে আগে কি হয়েছে, আওয়ামী লীগ সরকার কি করেছে, তারা যদি ঈদ পালনে তারা পিছিয়ে আসতে চায়, তারা যদি সৌজন্যতাটা না দেখায়, এটা তো কোথাও বলা নেই যে তারেক রহমান সাহেব দেখাবেন না। তারেক রহমান সাহেব বাংলাদেশটা অবশ্যই তারা ধর্মনিরপেক্ষ বললে হবে কি? বাংলাদেশের মানুষই তো ধর্মনিরপেক্ষ। বাংলাদেশের মানুষই তো ম্যান্ডেট দিয়েছে বিএনপি সরকার। ভারত এবং বাংলাদেশ উভয় দেশের পাশে আছে, ছিল এবং থাকবে, এবং এটাই বাংলাদেশের সাধারণ মানুষের জীবনকে সুনিশ্চিত করবে বলে আমি মনে করি। তো রক্ষার ক্ষেত্রে যদি আমরা দুজনের হাত ধরে একসঙ্গে এগোতে পারি, সেটাই তো বিশ্বকে পথ দেখাবে। স্বার্থ রক্ষা মানেই তো শত্রুতা নয়। আমার একটা মন্তব্য করা মানেই আমি তোমার শত্রু হয়ে গেলাম। অন্তর্বর্তী সরকারের সময়ও দেখেছিলাম খলিলুর রহমান সাহেব নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, উনি ছিলেন, এখন উনি বিদেশ মন্ত্রী হয়েছেন। একটা আসা যাওয়া তো থাকবেই, এবং তারপরে হয়তো প্রধানমন্ত্রী আসবেন, তাদের কূটনৈতিক পর্যায়ের আলোচনা হবে। খলিলুর রহমানকে এই বিদেশ মন্ত্রী করা হলো, মনে করা হয়েছিল একটা বার্তা দেওয়ার। ওই দেখো, সেই ইউনূসের আমলে দুই দেশের সম্পর্কের একটুখানি শীতলতা ছিল, সেই জিনিসটাই এই সরকার এগিয়ে নিয়ে যাবে। কিন্তু বাস্তব তা নয়। 1 মাস অতিক্রান্ত হয়েছে নতুন সরকারের, তার মধ্যেই সব থেকে বড় উৎসব ঈদ উৎসব পালিত হয়েছে। দেশের সংবাদ মাধ্যম, মানে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং বাংলাদেশের সংবাদ মাধ্যম, সবারই নজর ছিল বাংলাদেশে এবছর ঈদ কেমন করে হয়, সাধারণ মানুষ কতটা খুশিতে, কতটা আনন্দে ঈদ পালন করতে পারেন। যেটা বিভিন্ন সময় গত 14-15 বছর অভিযোগ উঠেছিল, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্য বৃদ্ধি, বিশাল জ্যামে আটকে থাকা বাংলাদেশ, সেখান থেকে কি আদৌ মুক্তি ঘটেছে এবারের তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন বাংলাদেশের? কিছুটা ঘটেছে। আর এই ঈদ উৎসবকে কেন্দ্র করে বা সামগ্রিক ভাবে বাংলাদেশের নতুন সরকারের পথ চলাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশ সম্পর্ক এখন কোন পথে, কতটা ভালো হচ্ছে, এই সামগ্রিক বিষয় নিয়ে আজকে আমরা প্রাসঙ্গিক প্রসঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, আপনাকে স্বাগত। পরমাশিস, যেটা বারবার আলোচনা হয়ে থাকে, বারবার বিভিন্ন ভাবে উঠে আসে, যে বাংলাদেশে ঈদের সময় দ্রব্যমূল্য ভয়ঙ্কর ভাবে বৃদ্ধি পায়, চোরাবাজারি, চোরা কারবারি ভয়ঙ্কর ভাবে বাড়ে। শুধু ঢাকা নয়, গোটা দেশ জুড়ে নানা জায়গায় এই দুর্নীতিবাজদের রমরমা বাজার শুরু হয়, যাতে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠে। এবছর বিভিন্ন বাংলাদেশের সংবাদ মাধ্যমে এই প্রতিবেদন বারবার করে উঠে এসছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ অনেকটাই সম্ভব হয়েছে, চোরা কারবারিদের অনেকটাই নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে, এবং যেটা ঈদের সময় আলোচিত হয়ে থাকে যে গোটা বাংলাদেশ জ্যামে আটকে যাচ্ছে, এই জ্যামটাও অনেকটা মুক্ত হয়েছে। বলছি না সব মুক্ত হয়েছে, বলছি না চোরা কারবার সম্পূর্ণ উঠে গেছে, বলছি না দ্রব্যমূল্য সম্পূর্ণ নিয়ন্ত্রণ হয়েছে, কিন্তু কিছুটা হয়েছে। এটা কি নতুন তৈরি হওয়া, নতুন 1 মাস পথ চলা ছোট্ট এই সরকারের, শিশু সরকারের বলা ভালো, সাফল্য? কি বলবেন? তোমার এই বিষয় নিয়ে বলতে গেলে প্রথমে বলতে হয় বর্তমান বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের একটা বক্তব্য, সবার আগে বাংলাদেশ। সেই সবার আগে বাংলাদেশ তো 20 কোটি মানুষকে নিয়ে বাংলাদেশ। সেই বাংলাদেশের ঈদের সময় মানুষ ভালোভাবে তার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটাবে। পবিত্র রমজান মাস, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের যে একটা সংযম, এই 30 দিনের সংযম শেষে তারা পবিত্র ঈদ পালন করে। সেই পালন পোশাক আশাক, খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া, বেড়ানো, অর্থাৎ পথে ঘাটে এবং পেটে সব জায়গায় যে এই সরকারটা নতুন করে বাংলাদেশের সাধারণ মানুষের জীবন জীবিকাকে, আনন্দকে, জীবন যাপনকে একটা সুনিশ্চিত জায়গা
দিতে পারলো, এটাই সফলতা এই নতুন সরকারের। যে মানুষ দৈনন্দিন জীবনের যে ভোগ্য পণ্য, চাল ডাল মাংস ফল মূল পেঁয়াজ খেজুর, এই যে মুনাফাকারীরা যে মুনাফা করতে পারলো না, সাধারণ মানুষ যে স্বাবলম্বন অবস্থার মধ্য দিয়েই যে সে তার জীবনটাকে যাপন করতে পারলো এবারে ঈদ উৎসবে, এটাই এই সরকারের একেবারে সার্থকতা বলে আমার মনে হয়। আমরা বিগত দিনে যে ভূমিকা দেখেছি, নিয়ন্ত্রণ করবে, দাম নিয়ন্ত্রণ করবে না দাম বাড়বে, এটা তো অবশ্যই একটা সরকারের দায়বদ্ধতার মধ্যে পড়ে সেটাকে রক্ষা করা। সেটা পারেনি বা বিতর্ক ছিল বা কি হয়েছে সবটাই আমাদের এখনো অজানা নয়, যার জন্য একটা সরকারের পতন, একটা সরকার উঠে আসা। বাংলাদেশের মানুষ ম্যান্ডেট দিয়েছে যাদেরকে, তারাও কথা রাখছে। তাদের মূল কথা ছিল সবার আগে বাংলাদেশ। তো সবার আগে মানুষের জীবন যাপনকে যদি সুনিশ্চিত করতে না পারে, তাহলে সেই সরকারের মূল্যায়ন কোথায় হয়? তো তারা তো এটা পারলো, করে দেখালো। যেটা মুখে বলা হয়েছে সেটা কাজে করানো দেখানো হয়েছে। তো স্বাভাবিকভাবেই আর কোনো বিতর্ক নেই, এবং আমরাও সেটা দূর থেকে হলেও আমরা বিষয়টা লক্ষ্য রেখেছি, খবর রেখেছি, দেখেছি। কেন? আমরা ভারত বাংলাদেশের মানুষের মধ্যে যে সুসম্পর্কের একটা সেতু, সেটা যাতে সুনিশ্চিত থাকে, সুদৃঢ় হয়, আরো যাতে আগামীর পথে এগিয়ে নিয়ে যায়। এবং সেই জন্যই প্রথম কলকাতায় আমরা এই যে আমাদের প্রাসঙ্গিক প্রসঙ্গে কথা বলি, মানুষের জীবন অধিকার শান্তি সুনিশ্চিত করার লক্ষ্যে যে আমাদের বক্তব্য, সেই বক্তব্যের নির্যাস আমরা তো দেখতেই পাচ্ছি। বাস্তবিক পক্ষে বিএনপির সরকার সে দেশের বাংলাদেশের যে বর্তমান সরকার, বাংলাদেশের সাধারণ মানুষের জীবন যাপনকে একটা নতুন অধ্যায় দিচ্ছে আগামী পথে এগিয়ে যাওয়ার জন্য। ঠিক এখান থেকে পরমাশিস যেটা মানে আমরা দেখলাম এবারে ঈদের, তারেক রহমান প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি দুজনে একসঙ্গে মিলিতভাবে ঈদ উৎসব পালন করলেন। আবার তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে গিয়েও সৌজন্য সাক্ষাৎ করলেন, ঈদের সৌহার্দ্য বিনিময় করলেন। গত 14-15 বছর আওয়ামী লীগের সময় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি একসঙ্গে ঈদ পালন করছেন, এই দৃশ্য আমরা খুব একটা দেখতে পাইনি। আওয়ামী লীগের তরফ থেকে বারবার মানে যুক্তি দেওয়া হয়েছে, যুক্তি বলা হয়েছে যে আওয়ামী লীগ নাকি ধর্ম নিরপেক্ষ, কোনো কোনো ব্যক্তি কোনো নির্দিষ্ট ধর্মকে তারা প্রশ্রয় দেয় না, ধর্ম নিরপেক্ষ। কিন্তু বাস্তবে দেখা গেছে এই ধর্ম নিরপেক্ষতার আড়ালেই বিভিন্ন ধর্মীয় সংগঠনকে মদদ দিয়েছে আওয়ামী লীগ। তাহলে এই ঈদ উৎসবকে পালন করে একসময় আওয়ামী লীগের মধ্যে বিভেদ, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর দূরত্ব, আবার এই ঈদ উৎসবকে কেন্দ্র করে বর্তমান সরকারের মধ্যে একটা সংযোগ সাধন, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির একসঙ্গে উৎসব পালনের ছবি। এটাই কি তারেক রহমানের নতুন বাংলাদেশ? এটাই কি বাংলাদেশের মানুষের জন্য নতুন বাংলাদেশ? কি মনে হয়? দেখো, এখানে আমি আমাদের পশ্চিমবঙ্গের একটা কথা তুলে ধরতে চাই, যে মূলত 2011-র পরে আমাদের রাজ্যে বাম শাসনের অবসান ঘটিয়ে তৃণমূল নেতৃত্বাধীন সরকার গঠন হয়েছিল। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি জানো যে পশ্চিমবঙ্গে বহু অংশেই কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়, যাকে বলা হচ্ছে মুসলিম সম্প্রদায়। তো আমাদের বাংলায় একটা কথা এই মুহূর্তে খুব প্রচলিত, যেটা যারা তৃণমূল কংগ্রেস যারা করেন বা সরকারের যারা রয়েছেন, যে ধর্ম যার যার উৎসব সবার। বিষয়টা হচ্ছে তারেক রহমান সাহেব বাংলাদেশে একটা নতুন শিষ্টাচার সৌজন্যতা একটা অন্যভাবে প্রচার প্রসার করতে চাইছেন তার কর্মপন্থা, তার সরকারের মধ্য দিয়ে। যে আমি মুসলিম বা আমি হিন্দু, এটা তো আমি অকপটেই বলতে পারি। আমাদের এখানে পশ্চিমবঙ্গে ফিরহাদ হাকিম সাহেব চেতলা অগ্রণীতে দুর্গা পূজন করে, উনি তো মুসলিম। তাতে কি হয়েছে? তারেক রহমান সাহেব যে শিষ্টাচারটা, যে সৌজন্যতাটা দেখিয়েছেন, আমি পিছনের বিতর্ক আর নতুন বাংলাদেশের পিছনের বিতর্ককে আর আমরা নতুন অধ্যায়ের মধ্যে সূচিত করতে চাই না। তার কারণ বাংলাদেশে আগে কি হয়েছে, আওয়ামী লীগ সরকার কি করেছে, তারা যদি ঈদ পালনে তারা পিছিয়ে আসতে চায়, তারা যদি সৌজন্যতাটা না দেখায়, এটা তো কোথাও বলা নেই যে তারেক রহমান সাহেব দেখাবেন না। তারেক রহমান সাহেব বাংলাদেশটা অবশ্যই তারা ধর্মনিরপেক্ষ বললে হবে কি? বাংলাদেশের মানুষই তো ধর্মনিরপেক্ষ, বাংলাদেশের মানুষই তো ম্যান্ডেট দিয়েছে বিএনপি সরকারকে। কিন্তু আমি আমার ঈদের মতন পবিত্র উৎসবে, এই একটা ফেস্টিভ্যাল পবিত্র উৎসব, উনি তো সকলের প্রধানমন্ত্রী। উনি যদি কোনো আওয়ামী লীগের লোকের কাছে গিয়েও কোলাকুলি করতো, আমি তাতেও তো অবাক হতাম না। এই উৎসবটা তো মিলনের উৎসব, সৌভ্রাতৃত্বের উৎসব, আবেগের উৎসব,
শ্রদ্ধার উৎসব। তো উনি তো সত্যিকারের সৌজন্যতার নজির ঘটেছে বাংলাদেশের বুকে। বাংলাদেশের মানুষের যেটা কালচার, মুখে আমি ধর্মনিরপেক্ষ, কাজে আমি নিরপেক্ষ নই, এটা তো হতে পারে না। অবশ্যই তারেক রহমান সাহেব নতুন একটা বাংলাদেশে নতুন কালচার, নতুন শিষ্টাচার, শিকড়কে নতুন করে রূপ দিচ্ছেন কার্যকারিতায়, সৌজন্যতায়, ভদ্রতায়। আমি তো মনে করি পবিত্র ঈদের যে ঐতিহ্য, সেটা তো উনি একেবারে সকলের সামনে তুলে ধরেছেন। উনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার কাছেও যেমন যে গেছেন, রাষ্ট্রপতির কাছেও গেছেন। ঠিক এখানটাই পরমাশিস একটা খুব তাৎপর্যপূর্ণ ঘটনা হতে চলেছে। ভারতে জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে বাংলাদেশ যৌথভাবে একটা বিরিয়ানি উৎসব করছে, এই ঈদকেই সামনে রেখে কাচ্চি বিরিয়ানি উৎসব, যেখানে কিন্তু আমন্ত্রিত রয়েছেন বাংলাদেশের হাই কমিশনার থেকে শুরু করে শীর্ষকর্তারা। আমন্ত্রিত আসছেন ভারতের প্রশাসনিক বা কূটনৈতিক পর্যায়ের শীর্ষ আধিকারিকরা, দেশের বিদেশের শীর্ষ সাংবাদিকরা এবং শীর্ষ আমলারা। অতি সম্প্রতি 26 তারিখে হচ্ছে এবং বাংলাদেশ নতুন সরকারের তরফ থেকেই এটা মূল আয়োজক। এটা কি একটা প্রমাণ নয় যে দুই দেশের, যদি ভারত না চাইতো, যদি নয়াদিল্লি না চাইতো, তাহলে কি বাংলাদেশ এরকম করতে পারতো? বা যদি বাংলাদেশ না চাইতো, ঢাকা না চাইতো, তাহলে কি ভারতের সম্ভব হতো? এই যে নতুন সরকারের হাত ধরে নতুন সরকারের পথ চলা, এই দুই দেশের কূটনৈতিক সম্পর্কর যে এগিয়ে যাওয়ার যে বার্তা, তার এটা একটা কি মনে হয় প্রাথমিক পদক্ষেপ বা একটা দৃষ্টান্ত কি মনে হচ্ছে? দেখো, এটা তো একটা জিভে জল আসার মতন বিষয় যে তৃপ্তি, বাংলা অভিধানে একটা শব্দ আছে তৃপ্তি। সে তৃপ্তি বিভিন্ন ভাবে হতে পারে, মুখের কথায় হতে পারে, রসগোল্লায় হতে পারে, কাচ্চি বিরিয়ানিতে হতে পারে, সম্পর্কের মধ্য দিয়ে হতে পারে। তো সেই তৃপ্তি, দুদেশের সম্পর্কের মধ্যে যে বাঁধন, যে পথ চলা, যে সম্পর্ক, তার তৃপ্তির একটা রসায়ন এই কাচ্চি বিরিয়ানি উৎসব। যারা ভারত বাংলাদেশের সম্পর্ককে বিভেদের জায়গায়, বিদ্বেষের জায়গায় নিয়ে যেতে চেয়েছিল বা চাইছে, তাদের গলায় একেবারে জুতোর মালা পরানোর মতন পরিস্থিতি তৈরি হচ্ছে। ভারত সরকার আগে যেটা বলেছে, বাংলাদেশের সরকার, অন্তর্বর্তী সরকার আগে যে যা করেছে, যে কার্যকারিতা দেখিয়েছে, শোনো, সবসময় যে তোমার সঙ্গে সব ক্ষেত্রে আমার মতের মিল হবে এমন তো নয়, কিন্তু একটা বেসিক জায়গা যে আমরা মিলে থাকতে চাই, একসঙ্গে এক পথে হাঁটতে চাই। তো সেই পররাষ্ট্র নীতিতে, কূটনীতিতে একটা তৃপ্তির জায়গার বাস্তবিক উদাহরণ হচ্ছে এই উৎসব, যে উৎসব ভারত বাংলাদেশের সব ক্ষেত্রে, সব পরিসরের বাঁধনকে আরো মজবুত করবে, সেতুকে আরো শক্ত করবে, সেতুকে আরো প্রসারিত করবে। শুধু আমরা আলোচনার প্রসঙ্গে বলছি, বিষয়টা যদি খুব ছোট করে হলেও যদি কলকাতাকে ছুঁয়ে যেত, তাহলে আমরাও একটু আস্বাদন করতে পারতাম কাচ্চি বিরিয়ানি, এটাই বলা। ঠিক এখানটায় এই কূটনৈতিক সম্পর্কের এই যে এগিয়ে চলা, যেটা ইতিবাচক পদক্ষেপ, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বার্তা দেওয়া বা একটা বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছিল, বিভিন্ন সমাজ মাধ্যমের কাজে লাগিয়ে একটা উত্তেজনা তৈরি করার চেষ্টা হয়েছিল যে নতুন সরকার, তারেক রহমানের সরকারের হাত ধরে নাকি দুই দেশের সম্পর্কে, ভারত বাংলাদেশ সম্পর্কে সেই গতি প্রকৃতিটা পাবে না যেটা শেখ হাসিনার আমলে হয়েছে। কে ছড়িয়েছে, কেন ছড়িয়েছে, এই বিষয়ে আমরা আসছি না। এই যে এই প্রচার বা এই প্রসার, এই ছড়ানোটা যে গুজব, তার বোধহয় বড় উদাহরণ এই জ্বালানি বাংলাদেশকে দেওয়া। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির সূত্র থেকে বলছে যে ইতিমধ্যেই 5,000 টন ডিজেল ভারত থেকে বাংলাদেশ পৌঁছে গেছে। আর সবকিছু ঠিকঠাক থাকলে শেষ মুহূর্তের যদি সময়ের গন্ডগোল না হয়, তাহলে এপ্রিল মাসে মধ্যেই আরো প্রায় 45,000 টন ডিজেল আমদানি করবে ঢাকা ভারত থেকে। এই যখন ইরান যুদ্ধ চলছে, ট্রাম্পের পাগলামি চলছে, হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছে, এই সময় কিন্তু বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে ভারত, নয়াদিল্লি। বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার এই যে তেল বাণিজ্য, এটা একটা বড় পদক্ষেপ নয়? কি মনে হচ্ছে নতুন সরকারের বিষয়? দেখো, তুমি যে প্রসঙ্গটা বললে, যেটা তুমি আলোচনায় আনলে, যে বিষয়টা যে সমাজ মাধ্যমে ভারত বাংলাদেশের সম্পর্ককে একটা বিরূপ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা কিছু করেছে কিছু ইনফ্লুয়েন্সার, কিছু সমাজ মাধ্যমে যারা কাজ করে, কিছু ব্যক্তিকেন্দ্রিক লোক, সেটা ভারত থেকে হোক, পশ্চিমবঙ্গ থেকে হোক, বা ঢাকা থেকে হোক, বা বাংলাদেশ থেকে হোক। বিষয়টা তোমায় বলি যে আমি একটু মনে করাতে চাই, আমাদের বিদেশ মন্ত্রকের এক বোধহয় মন্ত্রী বলেছিলেন যে ভারত এবং বাংলাদেশ
বাংলাদেশের সম্পর্ক হচ্ছে ডিএনএ সম্পর্ক। এবং আমি বলছি ভারত বাংলাদেশের সম্পর্কটার উত্থান এবং পতনটা হচ্ছে অনেকটা এরকম, পূব দিকে সূর্যোদয় হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়। এতে কোনো কারু কার্যকারিতায়, কোনো কুচক্রির, কোনো ইনফ্লুয়েন্সারের, কোনো সমাজ মাধ্যমে লোকের বকলায় কিন্তু এটা কোনো কার্যকর হয় না। সাময়িক মনে হয়তো কিছু হতে পারে, চাঁদের গায়ে তো কিছু সময় দাগ থাকে, কিন্তু চাঁদই তো, এসব কোনো কার্যকারিতা হয় না। ডিএনএ সম্পর্ক আছে বলেই আজকে এই পেট্রোলিয়াম দ্রব্যের যে হাহাকার শুরু হয়েছে, সেই হাহাকারের মধ্যেও ডিএনএ সম্পর্ক আছে বলেই যে পুরনো চুক্তি ছিল সেই চুক্তিকেই আবহমান কাল ধরে যেটা বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের হয়ে আসছে, সেই চুক্তিরই বাস্তবায়ন এই 5,000 টন ডিজেল পাঠানো হয়েছে এবং আগামীতে পাঠানো হবে। এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাস্তবায়নের যে স্বাভাবিক প্রক্রিয়া, এটারই একটা বাস্তব রূপ আমরা দেখলাম এবং আগামীতে এটা আরো হবে। তো স্বাভাবিকভাবেই ভারত এবং বাংলাদেশ উভয় দেশের পাশে আছে, ছিল এবং থাকবে, এবং এটাই বাংলাদেশের সাধারণ মানুষের জীবনকে সুনিশ্চিত করবে বলে আমি মনে করি ভারত সরকারের এই পদক্ষেপের মধ্যে। ঠিক এখানটাই এই বিরিয়ানি উৎসব, তেল, এই এত কিছুর মধ্যে বোধহয় চমকে দেওয়ার খবর হচ্ছে আরো বড় চমক বোধহয় আসতে চলেছে আপনার আগামী এপ্রিল মাস, মানে এপ্রিলের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে। কারণ খুব সম্ভবত, এখনো নিশ্চিত হয়নি, এপ্রিলের 8 বা 9 তারিখে ভারতে আসতে পারেন খলিলুর আহমেদ। কে খলিলুর রহমান? এই খলিলুর রহমান হচ্ছে বাংলাদেশের নতুন সরকারের পক্ষে কোনো মন্ত্রী, বিদেশ মন্ত্রী, বাংলাদেশের বিদেশ মন্ত্রী, মানে যাকে নিয়ে এতদিন মানে আলোচনা হয়েছিল। তিনি অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা ছিলেন। সেই খলিলুর রহমান, যাকে বাংলাদেশের বা ভারতের সম্পর্কে, ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে অন্যতম বিভাজন বলে কেউ দাগিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, সেই খলিলুর রহমানই কিন্তু ভারতে আসতে চলেছেন খুব সম্ভবত 8 বা 9 তারিখ। এবং সব ঠিকঠাক থাকলে তার কিছুদিনের মধ্যেই তারেক রহমানের ভারত সফর। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটা বড় মানে সাফল্য নয়, দিল্লির যে ইতিবাচক পদক্ষেপ, ঢাকার যে ইতিবাচক পদক্ষেপ, এটা বড় দৃষ্টান্ত নয়? কি আর দেখছেন পুরো বিষয়টা? এটা হওয়ারই ছিল, এটা হওয়ারই ছিল। দেখো, আওয়ামী লীগের সরকার বাংলাদেশ একসময় চালিয়েছে অবস্থানগতভাবে, প্রকৃতিগতভাবে। বাংলাদেশ তো আমাদের পাশেই, ওদেশের মানুষ ম্যান্ডেট দিয়েছে নতুন সরকার, সেই সরকারের প্রধানরা ভারত সরকারের সঙ্গে একসঙ্গে পথ চলবে, ভারত বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে একসঙ্গে পথ চলবে, এই আসা যাওয়াটা তো ছিল, আছে এবং থাকবে, এবং একটু নতুন মাত্রায় থাকবে। তার কারণ নতুন মাত্রায় কেন, বাংলাদেশের যেটা এখন প্রাক্তন সরকার, যে আওয়ামী লীগ সরকার, বাংলাদেশের মানুষের কাছে বোঝাতে চেয়েছিল বাংলাদেশের সরকারের পাশে নয়, আওয়ামী লীগ সরকারের পাশে ভারত সরকার থাকে। তা তো নয়। সেই বর্তমান বাস্তবতায় 2024-এর 5ই আগস্টের পর, যে 18 মাস 19 মাসের পর যে নতুন করে ভোট হলো, নির্বাচন হলো, ত্রয়োদশ জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে যারা সরকারে ছিল তাদের কার্যকারিতার কারণে তারা সেখানে ব্যান্ড হলো, নিষিদ্ধ হলো, তাদেরকে উৎখাত করা হলো, পালিয়ে রয়েছেন, এদেশে আশ্রয়ে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তো স্বাভাবিকভাবেই ভারত সরকার দৃষ্টিটা দুচোখ দিয়ে দেখছে, বর্তমান বাস্তবতাটা দেখছে। সরকারের সঙ্গে সরকারের সম্পর্ক রাখার বিষয়টাই হচ্ছে সাধারণ মানুষের সঙ্গে সাধারণ মানুষের যে চলমান যাওয়া আসা সম্পর্ক, বাঁধন, সেটাকে প্রায়োরিটি দেওয়া। আর বাংলাদেশের সাধারণ মানুষের প্রায়োরিটি, তারা যে ম্যান্ডেট দিচ্ছে যে সরকারকে, সেই সরকারের সঙ্গে সেই বাঁধনকে তো আরো টাইট করতে হবে। সেই কারণেই আমরা অন্তর্বর্তী সরকারের সময়ও দেখেছিলাম খলিলুর রহমান সাহেব নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, উনি এসেছিলেন, এখন উনি বিদেশ মন্ত্রী হয়েছেন। একটা আসা যাওয়া তো থাকবেই, এবং তারপরে হয়তো প্রধানমন্ত্রী আসবেন, তাদের কূটনৈতিক পর্যায়ের আলোচনা হবে, দুদেশের আরো সম্পর্কের উন্নতিতে আরো কি করা যায়। আমরা সবই বাস্তবতাটা দেখবো যেটা বাংলাদেশ চায়, এবং ভারত সরকার যেভাবে পাশে ছিল, আছে এবং থাকবে, সে বর্তমান বাস্তবতা, এটা তো আসাটা স্বাভাবিক। এবং যারা এইটাকে বিরূপ ভাবে দেখতে চায় বা দেখাতে চেয়েছিল, তাদের আবার সেই এক কথায় বলি যে তাদের গলায় জুতোর মালা। দেখুন, মানে যদি আমরা কূটনৈতিক বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি, কাটাছেড়া করি, তাহলে একটা জিনিস কিন্তু আমরা সবাই জানি যে প্রধানমন্ত্রী, কোনো দেশের প্রধানমন্ত্রীর এই সরকারি সফরের আগেই কিন্তু সে দেশের বিদেশমন্ত্রী সফর হয়। বিদেশমন্ত্রীর সফরের পরই বিদেশমন্ত্রীর সঙ্গে এদেশের সংশ্লিষ্ট দেশের বিদেশমন্ত্রীর, দুই বিদেশমন্ত্রীর বৈঠক, এবং তারপরেই
তার কিছুদিনের মধ্যেই প্রধানমন্ত্রীর সফর। এই যে খলিলুর রহমান ভারতে আসছেন মোটামুটি নিশ্চিত, দিনটা এখনো ঠিক হয়নি, মোটামুটি নিশ্চিত। সেই সফরে যা খবর সেখানে অর্থনৈতিক, বাণিজ্য, জ্বালানি ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। তারপরেই রয়েছে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে রয়েছে ইন্ডিয়ান ওশান কনফারেন্স, যেখানে খলিলুর রহমানের সঙ্গে কিন্তু আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্করের বৈঠক হওয়ার কথা। তার আগে এই দুই বিদেশমন্ত্রী ভারতে নয়াদিল্লিতে বৈঠক, আবার মরিশাসে এই দুই বিদেশমন্ত্রীর বৈঠক, পরবর্তী সময়ে তারেক রহমান ভারত সফর। যে পক্ষ থেকে বারবার একটা বার্তা ছড়ানোর চেষ্টা হয়েছিল, বা এটা বলা যায় যে ইন্ধন দেওয়ার চেষ্টা হয়েছিল নতুন সরকারের সঙ্গে দিল্লি সহযোগিতা করতে রাজি নয়, বা নতুন সরকার পারবে না দিল্লির সঙ্গে চলতে, যেটা একমাত্র কোটানকোট একজনের দ্বারাই সম্ভব হয়েছিল, সেটা বোধহয় আখেরে বিভ্রান্তিকর, আখেরে ভুল, আখেরে মিথ্যা বা অন্য কিছু একটা সম্পর্ক নষ্ট করার চক্রান্ত, যাই বলুন না কেন। কি বলবেন? যারা এটা করতে চেয়েছিল বা ইন্ধন জুগিয়েছে তাদের এখন একটাই কাজ হবে, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেরাই নিজেদের মুখে যদি একটু চুনকালি লাগায়, তাহলে হয়তো একটুখানি জানি না শান্ত হবে কিনা মন, চুনকালিটা লাগাতে পারে, কোনো অসুবিধা তাতে নেই। আজকে এই যে আমি বোধহয় গতকাল না গত পরশুদিনই বোধহয় ডক্টর জয়শঙ্করের সঙ্গে আমাদের যে বিদেশমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত, ঢাকায় নিযুক্ত যে বাংলাদেশের হাইকমিশনার রয়েছেন তার বৈঠক হয়েছে। তারপরেই আমরা আমাদের ভারতবর্ষের কলকাতার অত্যন্ত প্রচলিত দৈনিক সংবাদপত্র নামটাও করতে পারি, যে আনন্দবাজারের একটি প্রতিবেদনে আমরা দেখেছি যে খলিলুর রহমান সাহেবের আসার সম্ভাবনা একটা প্রবল। এটা তো হোমওয়ার্ক, বাঁধনকে, সম্পর্ককে বাস্তবায়ন করতে, এগিয়ে নিয়ে যেতে সরকারের সঙ্গে সরকারের যে এগিয়ে নিয়ে যাওয়া, এটাকে বলে খেলার মাঠে ওয়ার্ম আপ করার মতো। এগুলো সব ওয়ার্ম আপ করা চলছে। সরকারের সঙ্গে সরকার কিভাবে আগামী দিন হাঁটবে, কাজ করবে, এগিয়ে যাবে ভারত বাংলাদেশের অফিসিয়ালি দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির ক্ষেত্রে যেসব পদক্ষেপ নেওয়া হবে, এগুলো এখন ওয়ার্ম আপ চলছে। এগুলো তো হওয়া স্বাভাবিক। যারা ইন্ধন টিন্ধনের কথা করেছেন, ভেবেছেন, বলিয়েছেন, তাদেরকে তো আমি বলি কিট, তাদের কিট বলি, কুচক্রি বলি, এবং তারা এখন আমি বলছি, তারা দায়িত্ব নিয়ে বলছি আমি, তারা একটু চুনকালি মুখে মেখে একটু হোলি খেলুন। সবে তো হোলির মাস গেছে, একটু হোলি খেলুন চুনকালি দিয়ে। ঠিক এটাই বোধহয় হওয়ার ছিল। যখন খলিলুর রহমানকে প্রধানমন্ত্রী এই বিদেশমন্ত্রী করা হলো, মনে করা হয়েছিল একটা বার্তা দেওয়ার, ওই দেখো সেই ইউনূসের আমলে সেই প্রকৌশলী যিনি দায়িত্বে ছিলেন, সেই তাকে এখানে আনা হলো। তার মানে হচ্ছে একটা ইউনূসের ছাপ এখানে থাকছে, এবং ইউনূসের আমলে দুই দেশের সম্পর্কের একটুখানি শীতলতা ছিল, সেই জিনিসটাই এই সরকার এগিয়ে নিয়ে যাবে। কিন্তু বাস্তব তা নয়। বাস্তব হচ্ছে ওই সময় একটা অন্তর্বর্তী সরকার ছিল, দিল্লি বারবার বলেছে একটা ভোট হওয়ার পরে নির্বাচিত সরকার আসুক, তারপরে পথ চলা শুরু হবে। দিল্লি কথা রেখেছে। তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারও কিন্তু সেই কথা রেখেই এগিয়ে চলেছে। এটাই বোধহয় কোটানকোট আমার একটা পরিকল্পনা বা আমার একটা প্ল্যান। কি বলবেন? দেখো, বিষয়টা হচ্ছে স্বার্থ রক্ষা, কিন্তু আমি তোমার শত্রু হয়ে যাওয়া নয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী, সে যখন 25শে ডিসেম্বর 300 ফিটে বক্তৃতা দিয়েছিল, আই হ্যাভ এ প্ল্যান, এবং সবার আগে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কিছু বক্তব্যের পরিপ্রেক্ষিতে ভারতে একটা বিষোদ্গার পরিবেশ হয়েছিল। সবাই সবার স্বার্থ রক্ষার কথা ভাবে, কিন্তু তার স্বার্থ রক্ষা করতে গিয়ে যদি আমার ক্ষতি হয়, তখন আমি আমার মতন করে এটা মোকাবিলা করব। ডক্টর ইউনূস তো বাংলাদেশের ভালো চেয়েছে। একটা ক্রাইসিসের মধ্য দিয়ে তার হাতে একটা দায়িত্ব অর্পণ করা হয়েছে। তিনি সুষ্ঠুভাবে সকলকে নিয়ে বসে একটা সরকার গঠন করার প্রক্রিয়া যেটা করা যায় সেটা উনি করেছেন। নির্বাচন হয়েছে, মানুষ ম্যান্ডেট দিয়েছে, একটা ধর্মনিরপেক্ষ দল সে দেশের সরকারে আসীন হয়েছে। সবাই সবার স্বার্থ নিয়ে কথা বলবে। সেই দুজনে, আমিও আমার স্বার্থ নিয়ে কথা বলবো, তুমিও তোমার স্বার্থ নিয়ে কথা বলবে। সেই স্বার্থ রক্ষার ক্ষেত্রে যদি আমরা দুজনের হাত ধরে একসঙ্গে এগোতে পারি, সেটাই তো বিশ্বকে পথ দেখাবে। স্বার্থ রক্ষা মানেই তো শত্রুতা নয়। আমার একটা মন্তব্য করা মানেই আমি তোমার শত্রু হয়ে গেলাম না, বা তুমি একটা মন্তব্য করলে মানেই আমি তোমার শত্রু হয়ে গেলাম না। আলাপ আলোচনা হবে, সংলাপ হবে, বসা হবে, বৈঠক হবে। আজকের দিনে মনে হয় যে অকারণের শত্রুতা, এই যে ইরান ইসরায়েল যুদ্ধ হচ্ছে, বর্তমান বাস্তবতাটা কি? এটা ধ্বংসলীলা চলছে, ক্ষয় হচ্ছে, ধ্বংস হচ্ছে। কি রক্ষা কি আমি অর্জন করতে যাচ্ছি? সবটাই ভুয়া, ক্ষতির শিকারে যাচ্ছি আমরা। যারা ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে ইন্ধন যোগায়, কুচক্রির কাজ করে, কৌশল করে, হাদি হত্যা ঘটায়, আবার সেই আসামিরা এখানে চলে এসে বলছে জামাত বিএনপি যুক্ত হতে পারে, এগুলো তো কি সব বাস্তবতার মধ্য দিয়েও ভারত বাংলাদেশের সম্পর্ক
একেবারে সোজা পথে, সরল পথে, তীক্ষ্ণতায়, দৃঢ়তায় এগিয়ে যাবে, এটা আমি বিশ্বাস। এবং এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের লড়াই জারি থাকবে, আমাদের সংলাপ জারি থাকবে, আমাদের বিশ্লেষণ জারি থাকবে। আমরা প্রতিনিয়তই আমরা খুঁটিয়ে খুঁটিয়ে কথা বলবো। একদমই পরমাশিস, মানে আমরা আগামী দিনে আরো ভারত বাংলাদেশ সম্পর্ককে আরো এগিয়ে যাক, যাতে সেই বিষয়গুলো নিয়ে তুলে ধরবো এবং এরকম ভাবেই তথ্যনিষ্ঠ নিরপেক্ষতার সঙ্গে আলোচনা করব। সে যে রাজনৈতিক দলই থাকুক না কেন, সে বিএনপি থাকুক, আওয়ামী থাকুক, জামাত থাকুক, এনসিপি থাকুক, যারা বাংলাদেশের জন্য, ভারত বাংলাদেশ দুদেশের জন্য, দুদেশের মানুষের জন্য, দেশের মানুষের জন্য কাজ করবেন, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, সমালোচনা করতে গেলে সমালোচনা, প্রশংসা করতে হলে প্রশংসা, সব রকম তথ্যনিষ্ঠ আলোচনা আমরা করার চেষ্টা করব। আর আজকের আলোচনা, আজকের আমাদের বিশ্লেষণ আপনাদের যদি খারাপ লাগে বা যদি ভালো লাগে, আপনারা যদি বিরুদ্ধ মত হন বা সহমত হন, সবই লিখে দিন, লিখে পাঠান আমাদের কমেন্ট বক্সে। আর যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে সেটা অবশ্যই করুন, এবং আপনাদের এই মূল্যবান মতামতই আগামী দিনে প্রথম কলকাতাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ চলার অন্যতম কাণ্ডারি হয়ে উঠবে। আজকের মতন এ পর্যন্ত, ধন্যবাদ, নমস্কার।